প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমি আরজি মুন্না ফিরে এলাম আপনাদের মাঝে থার্সডে স্পেশাল ভয়ের সাক্ষী নতুন এপিসোড নিয়ে। আশা করি আপনাদের এই ঘটনাগুলো ভালো লাগবে। আজকে আপনাদের জন্য দুইটি ঘটনা নিয়ে আসলাম। একটি ঘটনা হচ্ছে একজন অ্যাম্বুলেন্স চালকের, আরেকটি ঘটনা হচ্ছে তার নিজের সাথে ঘটে যাওয়া, মানে তার মামার রূপে এক অতৃপ্তি আত্মা। এই দুইটি ঘটনা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম, তাই কানে ইয়ারফোন লাগিয়ে হারিয়ে যান ভয়ের সাক্ষীর এপিসোডে। আর আপনারা যদি আমাদের কোনো ঘটনা পাঠাতে চান, যেমন আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া, এমনকি আপনার প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি শুনে থাকেন বা থেকে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করার জন্য কি করতে হবে? আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের মূল্যবান ঘটনাটি পাঠাতে হবে। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceofarjmunna@gmail.com। ইমেলের স্পেলিংটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কপি করে নিয়ে আপনারা সুন্দর করে ব্যবহার করতে পারবেন। যদি একটু ভুল হয় তাহলে অন্যদের কাছে আপনার মূল্যবান পাঠানো ঘটনাটি অন্যদের কাছে চলে যেতে পারে, তাই সুন্দর করে দেখে কপি করে আপনারা সেখানে আপনার ঘটনাটি পাঠাতে পারবেন। তাহলে চলুন আজকে ভয়ের সাক্ষীর নতুন এপিসোডে 1 নম্বর ঘটনা আমরা পড়তে শুরু করি। প্রথমে আমি যে ঘটনাটি পড়ব সেই ঘটনাটি হচ্ছে কিন্তু মেল, আর এই ঘটনাটি হচ্ছে একটি অ্যাম্বুলেন্স চালকের। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমার নাম সুমি ইসলাম। আমি আপনার একজন অনেক পুরাতন লিসেনার। আমি সবসময় আপনার ভয়েসে ঘটনা শুনতে অনেক পছন্দ করি, কিন্তু কখনো ঘটনা পাঠানো হয়নি। তাই আজ অনেক কষ্ট করে একটি ঘটনা লিখে পাঠালাম। দয়া করে ঘটনাটি সিলেকশন করবেন। ঘটনা সিলেকশন না হলেও আমাকে জানাবেন। আর হ্যাঁ, লেখার ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনাটিতে আমার ঠিকানা, জেলা কিংবা যার সাথে ঘটেছে তার কোনো ঠিকানা আমি দিব না, কারণ এতে তারও ক্ষতি হতে পারে কিংবা আমাদেরও ক্ষতি হতে পারে, সেজন্য আমি দিব না। আর এই ঘটনাটি ঘটে গিয়েছে আমারই বড় ভাইয়ের বন্ধুর সাথে। সেই ঘটনাটি আমার ভাইকে তার বন্ধু শেয়ার করেন এবং আমার ভাইকে বলার পর আমার ভাই আমাকে শেয়ার করেন। আর আমার ভাইয়ের বন্ধুর নাম ছিল আবির হোসেন। তাহলে চলুন ঘটনার মধ্যে যাওয়া যাক। রাত তখন 2টা, রাস্তায় একদম ফাঁকা, কুয়াশায় ঢেকে আছে চারিপাশ। আবির ভাইয়া হলেন একজন পেশাদার অ্যাম্বুলেন্স চালক। একটি লাশ পৌঁছে দিতে বের হন। লাশটি ঢাকা থেকে গ্রামের বাড়ি নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্সে একা থাকলেও এমন না যে তার ভয় করত, কথাটা কোনোভাবেই এমন না, কিন্তু সেই রাতটা কেমন জানি অন্যরকম লাগছিল আবির ভাইয়ার। এরকম প্রায় 3 ঘন্টা গাড়ি চালান তিনি। পরে সিরাজগঞ্জের রাস্তায় আসেন আবির ভাইয়া। সিরাজগঞ্জের রাস্তায় চলতে চলতে রাস্তার ধারে হঠাৎ করেই সাদা শাড়ি পরা একটা মেয়েকে দেখতে পান তিনি। মেয়েটি হাত তুলে তার দিকে ইশারা করে লিফট যাচ্ছিল। এত রাতে এমন শুনশান জায়গায় একজন মেয়ে, কেমন জানি তার অস্বাভাবিক লাগছিল। আবির ভাইয়া তখন গাড়ি থামাতে চাচ্ছিল না, কিন্তু কি যেন এক অজানা শক্তি হঠাৎ করে গাড়ির স্টারিং ঘুরিয়ে মেয়েটির সামনে দাঁড় করালো। দরজাটা হঠাৎ করেই খুলে গেল, এমনি কোনো শব্দ ছাড়াই মেয়েটি উঠে বসলো। আবির ভাইয়া তাকে জিজ্ঞেস করলেন, কোথায় নামবেন আপনি? মেয়েটি আস্তে আস্তে বলতে শুরু করলো, একটু সামনে আমি নামবো, যেখানে আমি থামাতে বলবো আপনি সেখানেই থামাবেন, তাছাড়া আপনি গাড়ি কখনোই থামাবেন না। তখন আবির ভাইয়া আস্তে আস্তে গাড়ি চালানো শুরু করলেন। আবির ভাইয়া হঠাৎ করেই আয়নায় তাকালেন মেয়েটিকে দেখার জন্য, কিন্তু মেয়েটির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। গাড়ির হালকা আলোতে সেই মেয়ের সাদা কাপড়টা ঝকমক করে জ্বলতে শুরু করলো। কিছুক্ষণ পর আবির ভাইয়া অনুভব করতে শুরু করলেন
গাড়ির মধ্যে তাপমাত্রা অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেছে। তিনি আরও অনুভব করলেন পেছন থেকে কে যেন ফিসফিসিয়ে কিছু বলতেছে এবং বলার চেষ্টাও করছে। সে এই জিনিসটা দেখার জন্য আবার আয়নায় তাকালেন। আয়নায় তাকিয়ে তিনি যা দেখলেন তা দেখে তার শরীর শিউরে উঠল এবং তার পশম দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে যা দেখলেন, বসে থাকা মেয়েটির চেহারা নেই, যেন মাথা ছাড়া দেহ। দেখার পর আবির ভাইয়ার শরীরের ঘাম পড়তে শুরু করলো। ঠিক তখনই হাড় কাঁপানো কণ্ঠে মেয়েটি আস্তে আস্তে বলে ওঠে, আমাকে এখানেই নামিয়ে দিন, আমি ঠিক এই জায়গায় মারা গিয়েছিলাম। তখন আবির ভাইয়ার হাত পা যেন অবশ হয়ে গেল এবং সে গাড়ির দরজাটা খোলার জন্য বাটনে চাপ দেওয়ার আগেই দরজাটা শব্দ ছাড়াই খুলে গেল আপনা আপনি এবং মেয়েটি যেন কুয়াশার মতো মিলিয়ে যেতে শুরু করলো, যেন বাতাসটাকে টানছে। তারপরে সে ভয়ে আস্তে আস্তে গাড়ি থেকে নামেন। চারপাশে সে ভালো করে তাকান, দেখতে পান সেখানে একটি পুরাতন মাজার আছে। গ্রামে পৌঁছানোর পর জানতে পারেন, কয়েকজনকে জিজ্ঞেস করে জানতে পারেন যে এখানে এই মাজারের পাশের রাস্তায় নাকি একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, একটি মেয়েও নাকি সেখানে মারা যায়। আবির ভাইয়া নাকি সেই রাতের ঘটনা আর ভুলতে পারেননি। মাঝে মাঝে ভাবতেন হয়তো সে ভুল দেখেছে, কিন্তু সেই মেয়ের সাদা শাড়ি আর সেই মেয়ের উপস্থিতি সে কখনোই ভুলতে পারছিল না। এই ছিল আমার পাঠানো ঘটনা। এই ঘটনা নাকি আরও ঘটেছিল। যতটুকু আমার ভাইয়ার মনে ছিল ততটুকু আমাকে বলেছে এবং আমি ঠিক ততটুকু লিখেছি। তাই আমি আবারও বলি ভাইয়া, যদি লেখার যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। ঘটনাটি হয়তো ছোট, কিন্তু একটা মনে দাগ কাটার মতো। তারপর থেকে নাকি আবির ভাইয়া আর কখনোই অ্যাম্বুলেন্স চালান না। তিনি ঢাকার একটি কোম্পানিতে এখন চাকরি নিয়ত আছেন। প্রিয় লিসেনার, এই ছিল সুমি আপুর পাঠানো ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো নাও লেগে থাকে কিংবা ভালো লেগেও থাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করুন, আর কোথা থেকে শুনছেন সেটা হালকা করে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তাহলে আমরা এখন চলে যাব ভয়ের সাক্ষীর দ্বিতীয় এপিসোডে, মামা রূপে এক অতৃপ্তি আত্মা। তাহলে চলুন আমরা চলে যাই ভয়ের সাক্ষীর সেই প্রথম সুরে দ্বিতীয় এবং লাস্ট ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি জারা। আমি শীতের ছুটিতে মামার বাড়ি গিয়েছিলাম আমার মায়ের সাথে। আমার মা 3 দিন থেকে এখান থেকে চলে আসে, আমি আমার মামার বাড়িতে থেকে যাই। আমি ছিলাম খুবই প্রাণোচ্ছল এবং খুব চঞ্চল প্রকৃতির একজন মেয়ে। আমি আমার মামার সাথে বাইকে করে ঘুরে বেড়াতাম। আমরা সারাক্ষণই ঘুরে বেড়াতাম, মজা করতাম। আমার মামা আমার থেকে বড় ছিল, আমি আমার মামা থেকে একটু ছোট ছিলাম। সো আমরা দুজন সেম এজে থাকার কারণে আমরা সবসময় ঘুরে বেড়াতাম। তো আমরা এদিক ওদিক ঘুরতাম, বাজারে যেতাম, বাজারে সব খাবার আমরা টেস্ট করতাম। মানে অনেক মজার একটা দিন চলছিল আমার মামার বাড়ি। তারপর আমার স্কুলের শীতের ছুটি শেষ হয়ে আসলো আস্তে আস্তে। আমাকে আমার আম্মু নিতে আসবে। এর আগের দিন রাত্রে আমার মামা আমাকে বলছে যে চলো আমরা যে একটা বিয়ের দাওয়াত খেয়ে আসি, 2-3 গ্রাম পরে ওই বিয়ে। আমি বললাম মামা ওইখানে যেতে তো অনেক সময় লেগে যাবে, আমি যেতে পারবো না, কালকে সকালবেলা আম্মু আমাকে নিতে আসবে, আমার স্কুল খোলা, আমার ছুটি শেষ। মামা বলল আমরা রাতের মধ্যেই চলে আসবো, চলো যাই। আমরা বের হয়েছিলাম সন্ধ্যার দিকে মামার বাইক নিয়ে। যেহেতু 2-3 গ্রাম পরে ছিল, আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে। আমরা গিয়ে খেতে বসি। খেতে বসার পর আমাদের সবকিছু খেয়ে সবকিছু শেষ করতে করতে আমাদের রাত 12টা বেজে যায়। বেজে যাওয়ার পর আমি আমার মামাকে খুঁজতে থাকি খাওয়া শেষ করে। তারপর আমি মামাকে খুঁজে পাই। আমার মামা যেরকম বিয়ে বাড়িতে মদ খেয়ে নেশা করা হয়, তার বন্ধুদের সাথে নেশা করে আছে। আমি আমার মামাকে বললাম মামা বাসায় চলো, আমার কালকে সকালে আম্মু নিতে আসবে, আমি কালকে সকালে বাসায় যাব। মামা বলল আজকে আমার ভালো লাগছে না, আমি যাব না, কালকে সকালে যাই। আমি বললাম মামা আমাকে যেতে হবে, আম্মু নিতে আসবে, আমার ছুটি শেষ। মামা কিছুতেই রাজি হলো না। আমি মামাকে বললাম তাহলে তোমার বাইকের চাবিটা আমাকে দাও, আমি চলে যাচ্ছি। আমি যদিও কয়েকবার মামার কাছে বাইক চালানো শিখেছিলাম,
কখনো একা চালাইনি, খুব এক্সাইটেড লাগছিল। নিলাম মামার কাছ থেকে চাবি, মামাও দিয়ে দিল। মামা কোনো কথা বললো না, নেশায় পড়ে আছে, শুধু চুপ করে চাবিটা দিয়ে দিল। আমিও বের হয়ে পড়লাম। কখনো একা একা বাইক চালানো হয়নি। তারপর আবার রাতে আমিও বের হয়ে পড়লাম। বের হয়ে যাওয়ার পর কিছুক্ষণ চালাতে চালাতে একটা সরু রাস্তার মধ্যে এসে আমার বাইকটা থেমে গেল। ওই চারপাশে শুধু তাল গাছ, আর সাইড দিয়ে ফসলের ক্ষেত, আর এদিক দিয়ে মাটির রাস্তা। তারপর আমার বাইকের তেল শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল বাইক। আমি আর বাইক স্টার্ট দিতে পারছি না। অনেকক্ষণ চেষ্টা করার পর আমি হঠাৎ করে যখন সামনের দিকে তাকালাম, দেখলাম আমার মামা দাঁড়িয়ে আছে। আমি আমার মামাকে জিজ্ঞেস করলাম, মামা তুমি তো বিয়ে বাড়িতে ছিলে, এখানে কিভাবে আসলে? আমি একটু হকচকিয়ে উঠেছিলাম, ভয় পেয়ে গিয়েছি প্রচুর পরিমাণের। তারপর মামা কোনো কথা বললো না। কিছুক্ষণ চুপ করে থাকার পর মামা বলল, চল আমার সাথে। আমি বললাম, মামা কোথায় যাব? সে বললো, আমার সাথে চল, এদিকে একটা শর্টকাট রাস্তা আছে, আমরা ওদিক দিয়ে চলে যাব। আমি বাইকটা ওইখানে রেখেই মামাকে অনুসরণ করা শুরু করলাম। মামা আমাকে ফসলের ক্ষেতের ভিতর দিয়ে কোথায় যেন একটা নিয়ে যাচ্ছে। আমি যেতে যেতে বুঝলাম সামনে শ্মশান বা একটা কবরস্থান। তারপর আমার মামাকেও আশেপাশে দেখতে পাচ্ছি না, মামাও কোথাও হাওয়ায় মিলিয়ে গিয়েছে। আমি বুঝতে পারলাম এটা আমার মামা ছিল না। আমি ওখান থেকে দৌড়ে পালাতে যাচ্ছি। পালাতে পালাতে আমি যখন ফসলের ক্ষেত শেষ করলাম, তখন দেখলাম একটা ভয়ঙ্কর মুখ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার মামার রূপে। শরীরটা আমার মামার, সবকিছু আমার মামার, ভয়ঙ্কর একটা চেহারা আমার সামনে। এটা দেখে আমি চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। তারপর সকালবেলা আমাকে আবিষ্কার করলাম আমি একটা তান্ত্রিক বা পীরের সামনে। ওখানে আমার মা আর মামা বসা ছিল। আমাকে পীর বলল, কালকে রাতে কি কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো। আমি তাকে সবকিছু খুলে বললাম। সে আমাকে বলল সে একটা খারাপ আত্মা ছিল, সে চেয়েছিল তোমার অনেক ক্ষতি করতে। তারপর সে তোমার ক্ষতি করতে পারেনি, কারণ তোমার কাছে রক্ষা কবচ ছিল, আমার কাছে একটা তাবিজ ছিল, সো এটার জন্য কোনো ক্ষতি করতে পারেনি, তান্ত্রিক আমাকে বলল। তারপর আমাকে নাকি সকালবেলা পাওয়া গিয়েছে লতা পাতা দিয়ে মোড়ানো, বাঁধা ওই ফসলের ক্ষেতের ভিতরে। তারপর এইসব ঝামেলা মিটে যাওয়ার পর আমি চলে আসি আমাদের শহরে। তারপর থেকে এই ঘটনার পর ভয় পেয়ে আমি রাত্রে 8টার পরে এই পর্যন্ত কখনো বাহিরে থাকি না। দোয়া করি আল্লাহ যেন কখনো কারোর সাথে এরকম ঘটনা না ঘটে। প্রিয় লিসেনার, এই ছিল যারা আপুর পাঠানো ঘটনা। আপনাদের কতটুকু ভালো লেগেছে, কতটুকু ভালো লাগেনি সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দেখতে দেখতে আমাদের চ্যানেলটি আস্তে আস্তে বড় হচ্ছে, এর জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ এবং শুকরিয়া। তাহলে আপনার জন্য দোয়া রইলো, আপনার পরিবারের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সামনে যাতে আরো ভালো এপিসোড নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কি মোস্ট ইম্পর্টেন্টলি সময় পেলে নিজেই নিজেকে ভালোবাসুন, কারণ অবহেলা তো অনেকেই করে। আবার দেখা হতে পারে শনিবার ভয়ের শিহরণ এপিসোডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।